আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আচ্ছা, আমরা কি একটা ব্যাপার খেয়াল করেছি? আয় বাড়লে যে সবসময় সঞ্চয়ও বাড়বে, বাস্তবে কিন্তু তা হয় না। এর পেছনের কারণটা শুধু টাকার অঙ্কের হিসাব নয়, বরং এর শেকড় লুকিয়ে আছে আমাদের নিজেদেরই মস্তিষ্কে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এইটাই দেখব, কেন এমনটা হয় আর কিভাবে আমরা আমাদের নিজস্ব মনস্তত্ত্বকে একটু চতুরতার সাথে পরাস্ত করে ভবিষ্যতের জন্য সম্পদ গড়ে তুলতে পারি। আজকের এই আলোচনাটি মূলত আমাদের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ হিসেবে কাজ করবে। আমরা শুরু করব আমাদের মনস্তাত্ত্বিক আর্থিক দুর্বলতাগুলো বোঝার মাধ্যমে। এরপর ধাপে ধাপে জানব কিভাবে নিজেকে প্রথমে পেমেন্ট করতে হয়, সময় বনাম অর্থ ও আবেগের সম্পর্কটা আসলে কেমন, ডিডারো এফেক্টের সেই বিখ্যাত ফাঁদ এবং মুদ্রাস্ফীতি বনাম বিনিয়োগের জাদুর মতো দারুণ সব বিষয়। সবশেষে দেখব আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপটি ঠিক কী হতে পারে। অভাবের মানসিকতা থেকে বেরিয়ে এসে আর্থিক স্বাধীনতা অর্জনের একটি শক্তপোক্ত আক্রমণাত্মক কৌশল আজ আমরা সাজাব। তো আমাদের প্রথম পয়েন্ট, আমাদের মনস্তাত্ত্বিক আর্থিক দুর্বলতা। আচ্ছা, মাসের শেষে পকেট খালি থাকার আসল অপরাধী কে বলুন তো? আমাদের বেতন? একদমই না। আসল অপরাধী হলো এমন একটা জিনিস যার শিকার আমরা প্রায় সবাই, আর সেটা হলো আমাদের নিজেদেরই মস্তিষ্ক। 1955 সালে ব্রিটিশ লেখক সিরিল নর্থকোট পার্কিনসন দারুণ একটা তথ্য দিয়েছিলেন, যা আজও অক্ষরে অক্ষরে সত্যি। তিনি বলেছিলেন, খরচ সবসময় আয়ের সমান হওয়ার জন্য বাড়তে থাকে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো আমাদের হাতে যত টাকাই আসুক না কেন, আমাদের মন সেটা খরচ করার কোনো না কোনো দারুণ অজুহাত ঠিকই খুঁজে বের করে ফেলবে। মানুষের এই স্বাভাবিক মনোবিজ্ঞানই হলো সবচেয়ে বড় আর্থিক শত্রু, যা আয় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে আমাদের খরচটাও বাড়িয়ে দেয়। এবার আসা যাক 2 নম্বর নিয়মে, আর তা হলো নিজেকে প্রথমে পেমেন্ট করা। টাকাকে আমরা কিভাবে আর কোন ক্রমানুসারে ব্যবহার করছি, শুধু সেই সিকোয়েন্সটা একটু পরিবর্তন করেই কিন্তু এই মনস্তাত্ত্বিক দুর্বলতা জয় করা সম্ভব। এটা একটা চমৎকার প্রতিরক্ষামূলক পদক্ষেপ। বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের একটা ভীষণ শক্তিশালী উক্তি আছে। তিনি বলেছেন, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করবেন না, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তা খরচ করুন। আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় রহস্য কিন্তু এই এক লাইনে লুকিয়ে আছে। বাড়িওয়ালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁর বিল মেটানোর আগে নিজেদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়াটা খুব জরুরি। সোজা কথায়, আগে সঞ্চয় তারপর খরচ, এটাই হলো মূলমন্ত্র। তো এর প্রায়োগিক দিকটা আসলে কি? বিশেষজ্ঞরা বলেন, আয় হাতে আসার সাথে সাথে তার অন্তত 20% একেবারে আলাদা, নাগালের বাইরে থাকা একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, সচেতনভাবে সেই অ্যাকাউন্টের এটিএম কার্ডটাও মানিব্যাগের বাইরে রাখতে হবে। কারণ ওই যে কথায় আছে না, চোখের আড়াল মানে মনের আড়াল। টাকা হাতের নাগালে না থাকলে আমাদের মন স্বয়ংক্রিয়ভাবেই অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে আনে। চলুন এবার 3 নম্বর নিয়মে যাই, সময় বনাম অর্থ এবং আবেগ। কিভাবে আমরা একটু ভেবে চিনতে অর্থবহ কেনাকাটা করতে পারি আর চকচকে নতুন জিনিসের প্রতি আমাদের যে একটা আবেগীয় দুর্বলতা কাজ করে সেটা ভাঙতে পারি, সেটাই এখানে ফোকাস করা হবে। ভিকি রবিনের একটা অসাধারণ ধারণা আছে, যা যে কোনো কেনাকাটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিতে পারে। ধারণাটি হলো, কোনো কিছুর দাম শুধু মুদ্রায় না মেপে জীবনের ঘন্টার হিসেবে মাপা। ধরা যাক মাসিক আয় 20,000 টাকা, আর মাসে 200 ঘন্টা কাজ করতে হয়। তার মানে 1 ঘন্টার পরিশ্রমের মূল্য হলো 100 টাকা। এখন 2000 টাকার একটা শার্ট কিনতে গেলে একটু হিসাব করে দেখতে হবে, এই একটা শার্টের জন্য জীবনের 20 ঘন্টা কঠোর পরিশ্রম বা 2.5টা আস্ত কর্মদিবস ব্যয় করা কি সত্যিই যুক্তিসঙ্গত? ঠিক এভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারব যে আমরা আসলে শুধু টাকা খরচ করছি না, জীবনের মূল্যবান সময় খরচ করছি। আর আবেগের বশে হুটহাট কেনাকাটা থামানোর সবচেয়ে দারুণ প্রতিষেধক হলো এই 72 ঘন্টার নিয়ম। অনলাইনে কোনো লোভনীয় অফার দেখলেই আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক ছড়িয়ে পড়ে, আর আমরা সাময়িকভাবে যুক্তি হারিয়ে ফেলি। তাই প্রথম কাজ হলো এই ডোপামিনের উত্তেজনাটাকে খেয়াল করা। এরপর 500 টাকার বেশি দামের কোনো জিনিস কেনার আগে সাথে সাথে না কিনে জিনিসটার নাম আর দাম একটু লিখে রাখতে হবে। তারপর ঠিক 72 ঘন্টা বা 3 দিন অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে মস্তিষ্কে ডোপামিনের প্রভাব একদম কেটে যায়, যুক্তি আবার ফিরে আসে। তখনই পরিষ্কার বোঝা যায় জিনিসটা কি সত্যিই প্রয়োজন নাকি পুরোটাই একটা সাময়িক উত্তেজনা ছিল। 4 নম্বর নিয়মটা বেশ ইন্টারেস্টিং, ডিডারো এফেক্টের ফাঁদ। এটি এমন একটা নীরব সামাজিক ফাঁদ যা আমাদের অজান্তেই আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধির একটা ডমিনো এফেক্ট বা চেইন রিয়াকশন তৈরি করে ফেলে।
গল্পটা 1800 শতকের ফরাসি দার্শনিক ডেনিস দিদেরোর। তিনি একবার খুব সুন্দর একটা লাল গাউন উপহার পেয়েছিলেন, কিন্তু সেই সুন্দর গাউনটা পরার পর হঠাৎ তার মনে হলো ঘরের পুরনো চেয়ারটা তো এর সাথে একদমই মানাচ্ছে না। তিনি চেয়ার বদলালেন, এরপর মনে হলো টেবিলটাও বেমানান, সেটাও বদলালেন। এভাবে একটা গাউনের কারণে শেষমেশ তিনি তার পুরো ঘরের সব আসবাবপত্রই বদলে ফেললেন। আধুনিক জীবনেও কিন্তু আমাদের সাথে ঠিক এমনটাই ঘটে। নতুন একটা ফোন কিনলে হঠাৎ মনে হয় পুরনো হেডফোন বা ফোনের কাভারটাও তো আর চলছে না। অর্থাৎ একটা মাত্র আপগ্রেড আমাদের অন্যান্য জিনিসগুলোকে বেমানান প্রমাণ করে দেয়, আর সেখান থেকেই শুরু হয় খরচের এক অন্তহীন চক্র। এবার একটু নড়ে চড়ে বসা যাক, কারণ 5 নম্বর নিয়মটি হল আমাদের সেই আক্রমণাত্মক কৌশল, মুদ্রাস্ফীতি বনাম বিনিয়োগের জাদু। কষ্ট করে জমানো টাকা যাতে চোখের সামনে ধ্বংস না হয়ে যায়, তার জন্য এই কৌশলটা জানা খুবই জরুরি। জমানো টাকা অলসভাবে ফেলে রাখার হিসাবটা কিন্তু বেশ নিষ্ঠুর। একটু ভেবে দেখলে বোঝা যায় ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট হয়তো বছরে 3 থেকে 4% সুদ দিচ্ছে, কিন্তু অন্যদিকে গড় মুদ্রাস্ফীতি প্রতি বছর 6 থেকে 7% হারে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এর সোজা অর্থ হল ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর প্রায় 3% হারে আমাদের ক্রয় ক্ষমতা গায়েব হয়ে যাচ্ছে। ব্যাংকে রাখা টাকাটা আসলে টেবিলের উপর রাখা বরফের মতো, যা আমাদের অজান্তেই ধীরে ধীরে গলে পানি হয়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই আসে বিনিয়োগের গুরুত্ব। অ্যালবার্ট আইনস্টাইন খুব দারুণ একটা কথা বলেছিলেন, চক্রবৃদ্ধির সুদ হল দুনিয়ার অষ্টম আশ্চর্য। যে এটি বোঝে সে উপার্জন করে, আর যে বোঝে না সে এটি প্রদান করে। আমাদের হাতের প্রতিটি টাকাকে একজন সৈনিকের মতো ভাবতে হবে। তাদের কাজ হল যুদ্ধে গিয়ে আরও বেশি সম্পদ জয় করে আমাদের কাছে নিয়ে আসা। মুদ্রাস্ফীতির এই রাক্ষসকে হারাতে হলে বিনিয়োগের আসলে কোনো বিকল্প নেই। এই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু কতটা অভাবনীয় হতে পারে, চলুন একটা ছোট হিসাব দেখি। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 1.85 কোটি, যদি প্রতি মাসে মাত্র 2000 টাকা এমন কোথাও বিনিয়োগ করা যায় যেখানে বার্ষিক 12% রিটার্ন আসে, তবে 30 বছর পর সেই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় 1,85,00,000 টাকা। অথচ খেয়াল করে দেখুন, এই দীর্ঘ সময়ে মোট জমানো আসল টাকার পরিমাণ কিন্তু মাত্র 7,20,000। বাকি এই বিশাল পরিমাণ অর্থ তৈরি হয়েছে স্রেফ সময়ের সাথে সাথে ওই কম্পাউন্ডিংয়ের জাদুতে। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষ অধ্যায়, আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ। এতক্ষণ তো অনেক তথ্য জানা হলো, কিন্তু শুধু তথ্য গিললেই তো আর হবে না। সবচেয়ে জরুরি হলো সেই অনুযায়ী সাথে সাথে কাজে নেমে পড়া। তো এতক্ষণ ধরে আমরা যে 5টি মনস্তাত্ত্বিক প্রতিরক্ষার কথা জানলাম, তার সারসংক্ষেপ হলো: 1. নিজেকে প্রথমে পেমেন্ট করা বা ওই 20% নিয়ম। 2. জীবনের ঘন্টার হিসাবে জিনিসের মূল্য পরিমাপ করা। 3. আবেগের বশে কেনাকাটায় 72 ঘন্টার নিয়ম মেনে চলা। 4. দিদেরও এফেক্টের আপগ্রেড ফাঁদ থেকে নিজেকে দূরে রাখা। এবং 5. মুদ্রাস্ফীতিকে হারাতে বিনিয়োগ শুরু করা। মনে রাখতে হবে, সম্পদ গড়ে তোলা মানে কোনো একদিন আকাশ থেকে টাকা পড়া নয়, বড় আজ থেকেই আমাদের রোজকার অভ্যাস আর মানসিকতার পরিবর্তন করা। এগুলোই আসলে আর্থিক স্বাধীনতার মজবুত ভিত তৈরি করে দেয়। সবশেষে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। আজ নেওয়া কোন ছোট পদক্ষেপটি আমাদের ভবিষ্যৎ বদলে দেবে? যে কোনো বড় যাত্রার শুরুটা কিন্তু একটা ছোট্ট পা ফেলেই হয়। সেটা হতে পারে আজই একটা আলাদা সঞ্চয় অ্যাকাউন্ট খোলা, একটা ছোট বিনিয়োগ বা এসআইপি শুরু করা, কিংবা পরবর্তী কেনাকাটার আগে স্রেফ 72 ঘন্টা থমকে দাঁড়ানো। জ্ঞান একা কিছুই করতে পারে না যতক্ষণ না সেটা কাজে লাগানো হয়। আজ নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্তই কিন্তু আগামী দিনে আমাদের আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে উঠতে পারে।